এসব ফুল বিক্রি করে আজ মেয়েটার জন্য কিছু খাতা আর কলম কিনবো। কতদিন ধরে মেয়েটা খাতা আর কলমের জন্য বায়না করছে। দুষ্টুমি করার জন্য হাত পা কেমন চুরচুর করছে। ওই যে ময়ূর কাকা এদিকে আসছে, যাই কাকার সাথে একটু দুষ্টুমি করে মজা নিয়ে আসি। যেই কথা সেই কাজ। দুষ্টু কনক ময়ূরের দিকে দ্রুত উড়ে এসে ময়ূরের পিঠে থাকা ফুলের ঝুড়িটা ফেলে দেয়। হায় হায় রে, আমার ফুল! এই বজ্জাত কাকের ছানা, এসব কি করলি? কেন ফেলে দিলি আমার ফুলগুলো? হ্যাঁ, ফেলে দিয়েছি, বেশ করেছি, এখন আমার মজা লাগছে। দুষ্টু, ফুল ফেলে দিয়ে এখন হাসা হচ্ছে? তোর মাকে আজ আমি বিচার দিবই দিব। যাও গিয়ে বিচার, আমার মামাকে কিছুই বলবেন না। এভাবে হাসতে হাসতে কনক সেখান থেকে চলে যায়। ময়ূর মাটিতে পড়ে থাকা ফুলগুলোর দিকে করুণ চোখে তাকিয়ে বলতে থাকে, কি অবস্থা করেছে আমার টাটকা ফুলগুলোর বজ্জাতটা! ভেবেছিলাম আজকে টাটকা ফুলগুলোর ভালোই দাম পাবো, এখন তো মনে হচ্ছে বিক্রি করতেই পারবো না। আগে বাজার থেকে আসি, তারপর বিচার দিবই দিব। ময়ূর ফুলগুলো তুলে নিয়ে আবারও বাজারের দিকে চলতে থাকে। এভাবে দুদিন চলে যায়। আরে ইগল দাদা, তুমি আমার বাড়িতে তা কি মনে করে এলে? কেক অর্ডার দিতে এসেছি রে টুনি। কাল আমার মেয়ের জন্মদিন। তোর বৌদির কাছে শুনলাম তোর হাতের কেক নাকি খেতে অমৃত, তাই তোর কাছে অর্ডার দিতে আসলাম। বেশ, তা কতটুকু কেক বানাবো দাদা? কতটুকু মানে? বল কত বড় বানাবো? শোন, আমি বনের মোড়ল, আমার মেয়ের জন্মদিন বেশ ধুমধামের সাথে পালন করব। এ বনের পাখিরা যত বড় কেক কোনোদিন দেখেনি, তুই তত বড় কেক বানাবি, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে দাদা, তোমার মেয়ের জন্মদিনের কেক হবে এবনের সবচেয়ে বড় কেক। আচ্ছা ঠিক আছে, এই নে টাকা, আর কেক বানিয়ে আজকে বিকেলের মধ্যেই আমার বাড়িতে দিয়ে আসিস। এই বলে ইগল টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। টুনি টাকা দেখে বেশ খুশি হয়ে যায়। এই প্রথম কেকের জন্য এত টাকা পেলাম। ইগল দাদার বড় কেকটা বেশ যত্নের সাথে বানাতে হবে। যাই বাবা, দেরি না করে কেকটা বানানো শুরু করি। টুনি এসব বলে ঘরে টাকা রেখে কেক বানাতে শুরু করে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। এক পর্যায়ে টুনি অক্লান্ত পরিশ্রমের ফলে বড় কেক বানাতে সক্ষম হয়। যাক, অবশেষে কেক বানানো শেষ। যাই, এবার কেকটা বাড়িতে পৌঁছে দিয়ে আসি। টুনি বড় কেকটা নিয়ে ইগলের বাড়ির দিকে চলতে থাকে আর বলতে থাকে, এত সুন্দর আর এত বড় কেক দেখে বনের পাখিরা চমকে যাবে, আর সবাই আমার কেকের অনেক প্রশংসাও করবে। ও, ভাবতেই খুশি খুশি লাগছে। টুনি যখন এসব বলে উঠছিল, ঠিক তখনই কনক উড়ে এসে টুনির বড় কেকটা ইচ্ছে করে ফেলে দেয়। হায় সর্বনাশ রে, আমার কষ্ট করে বানানো বড় কেকটা ফেলে দিল কে রে? কে আবার? আমি ফেলে দিয়েছি। কি মজা, কি মজা! কেক মাটিতে পড়ে গিয়েছে, এই কেক আর কেউ নেবে না। এখন আমি খাবো কেক। বলেই কনক মাটি থেকে একটু কেক তুলে খেতে থাকে। এই দেখে টুনির ভীষণ রাগ হয়। এই বদমাশাই, এটা তুই কি করলি? আমার এত কষ্টে বানানো কেকটা নষ্ট করে দিলি। এখন আমি তোকে দুটো লাগিয়ে দেই, বজ্জাত! তুমি আমাকে এইভাবে ধমকালে কেন? আমি ভয় পেয়েছি। তোমার নামে আমি মাকে বিচার দিব। তুই কি বিচার দিবি বদমাইশ? উল্টো আমি তোর মাকে বিচার দিব আর জরিমানাও নিব। আবার যে ধমক দিলে। মা! কনক এই বলে জোরে জোরে কাঁদে। আর কনকের কান্না শুনে সেখানে কাকুলি চলে আসে। কনক, কি হয়েছে সোনা বাবা? এভাবে কাঁদছিস কেন? টুনি মাসি আমাকে ধমক দিয়েছে মা। কি রে টুনি, তুই আমার ছেলেকে ধমক দিয়েছিস কেন? কোন সাহসে বলতো দেখি? ধমক দিব না তো কি করব? হ্যাঁ, তোমার ছেলে কি করেছে দেখো। আমার এত বড় আর কষ্ট করে বানানো কেকটা নষ্ট করে ফেলেছে। এখন তুমি ছেলের পক্ষ না নিয়ে আমাকে কেক নষ্টের জরিমানা দাও। মা, কেক দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল, আর কেক চাইলেও টুনি মাসি দিত না, তাই আমি ফেলে দিয়ে নষ্ট করে একটু খেয়েছি, আর তাই বকেছে টুনি মাসি। বেশ করেছিস। এই টুনি শোন, আমি তোকে কোনো জরিমানা টরিমানা দিতে পারবো না। আমার ছেলে যা করেছে ভালোই করেছে।
কি বলছো কি এসব? ছেলেকে কোথায় শাসন করবে তা না করে আরো উৎসাহ দিচ্ছ। দেখবে এই ছেলে দুষ্টুমি দুষ্টুমি করতে করতে একদিন এমন বিপদে পড়বে যে সেখান থেকে বাঁচার আর কোনো উপায় থাকবে না। এই খবরদার, আমার ছেলেকে নিয়ে কটু কথা বলবি না। আমার ছেলে যা মন চায় তাই করবে। চল কনক বাবা, তোকে বাজার থেকে কেক কিনে দিব। কাকুলি এই বলে কনককে নিয়ে চলে যায়। টুনি ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে বলে, এখন আমি ইগল দাদাকে কি জবাব দিব? দুষ্টু কনকের মা 1 টাকাও জরিমানা দিল না। এমন দুষ্টু ছেলে কারো ঘরে জন্ম না নিক। আমাকে আবারও কেক বানাতে হবে। যাই, বাড়ি ফিরে যাই। টুনি মন খারাপ করে বাড়িতে চলে আসে আর আবারও একটা বড় কেক বানিয়ে ইগলের বাড়িতে নিয়ে আসে। এভাবে বেশ কিছু দিন কেটে যায়। এদিকে যতদিন যেতে থাকে কনক তত বেশি বনের পাখিদের সাথে দুষ্টুমি করতে থাকে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে আমি বনে ঘুরবো। বেল বাজে ক্লিং ক্লিং, বেল বাজে ক্লিং ক্লিং। এই দুষ্টু ছেলেটা একা একা এইভাবে বনের গভীরে যাচ্ছে কেন? এর কি ভয় লাগে না নাকি? যাই হোক বাবা, আমি এই বদমাশকে নিয়ে আর না ভেবে নিজের কাজে যাই। টুনি নিজের কাজে চলে যায়। কনক তখনও সাইকেল চালিয়ে সামনের দিকে চলতে থাকে। অন্যদিকে একটা ডাইনি গাছের ডালে বসে পা দুলিয়ে তার লম্বা চুল শুকাচ্ছিল। এক যে ছিল ভদ্র ডাইনি, মেঘে বরণ কেশ, উত্তর বনে ছিল সেই ডাইনির দেশ। লা 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 লা। ডাইনি এভাবে গান গাইতে থাকে। ঠিক তখনই সেখানে কনক চলে আসে আর পেছন থেকে ডাইনির চুল টেনে ধরে। কি লম্বা চুল! এত লম্বা চুল টেনে ধরে আমি চুল খাবো। ওরে মারে, ওরে বাবারে বাবা, কোন বজ্জাত্রে আমার চুল টানলি? এই বজ্জাত্রা না তুই? তোর এত বড় সাহস, ডাইনির চুল টানিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তুমি দাদা দাদা জানি ও যে বাবা যে আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দাও জানি মাসি, আর কখনো। কনক কথা শেষ করার আগেই ডাইনি জাদু করে ওকে একটা ছোট গাছ বানিয়ে দেয়। এটা কি বানালে? আমাকে আমাকে ঠিক করে দাও জানি মাসি, আমাকে ঠিক করে দাও। দুষ্ট কাকের ছানা, আমার চোটানোর শাস্তি এটাই, থাক এবার গাছ হয়ে। ডাইনি এই বলে সেখান থেকে চলে যায়। কনক গাছ হয়ে কাঁদতেই থাকে আর বলতে থাকে, আমাকে ঠিক করে দিয়ে যাও, আমার অনেক কষ্ট হচ্ছে। আমার বাবা বাঁচাও আমাকে, আমার অনেক কষ্ট হচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। এদিকে কাকুলি কনককে পুরো বনে খুঁজতে থাকে। কবুতর দাদা, আমার কনককে দেখেছো ওইদিকে? না কাকুলি দিদি, আজ তো তোমার দুষ্টু ছেলেকে কোথাও দেখিনি। টুনি, টুনি বোন, তুই তো এই বাজারের দিক থেকে আসছিলি, ওইদিকে কি আমার কনককে দেখেছিস? বাজারে তো তোমার বদমাশ ছেলেকে দেখিনি, তবে বাজারে যাওয়ার আগে ওকে আমি সাইকেল নিয়ে বনের গভীরের দিকে যেতে দেখেছি। বলিস কি, বনের গভীরে গিয়েছে? হায় হায়, না জানি আমার ছেলেটার ওখানে কোনো বিপদ হলো নাকি। টুনি বোন, তুই আমার সাথে একটু যাবি বনের গভীরে? ওকে খুঁজতে আমার একা যেতে ভয় করে। হ্যাঁ হ্যাঁ যাবো, চলো। টুনি আর কাকলি এক মুহূর্ত দেরি না করে বনের গভীরে চলে আসে আর কনককে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওরা গাছরূপী কনকের সামনে চলে আসে আর গাছরূপী কনক ওর সাথে ঘটে যাওয়া সব ঘটনা কাকলি আর টুনিকে খুলে বলে। মা, টুনি মাসি, আমাকে ঠিক করে দাও, আমার কষ্ট হচ্ছে। আমি কথা দিচ্ছি আমি আর কখনো কোনো দুষ্টুমি করবো না।
আমার ছেলেটার এবার কি হবে রে টুনি? ওকে যে এভাবে দেখতে আমার ভালো লাগছে না। এবার থেকে আমি আমার ছেলেকে শাসন করবো রে। তবু ওকে ভালো করে দাও বিধাতা, ভালো করে দাও। দিদি শান্ত হও আর শোনো, আমার জানাশোনা একটা তান্ত্রিক আছে, তুমি কনকের পাশে থাকো, আমি ওই তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে রে বোন। টুনি সেখান থেকে সোজা তান্ত্রিকের কাছে চলে আসে আর তান্ত্রিককে সব বলি তান্ত্রিককে সাথে নিয়ে কনকের সামনে আসে। তান্ত্রিক গাছরূপী কনকের সবকিছু পরখ করে জাদু মন্ত্র পড়া পানি ছিটিয়ে কনককে আগের রূপে ফিরিয়ে আনে আর সেখান থেকে চলে যায়। আমি ঠিক হয়েছি মা, আমি ঠিক হয়েছি। টুনি মাসি, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনো দুষ্টুমি করব না। টুনি বোন, তুই আমাদেরকে ক্ষমা করে দে রে, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। তোমরা যেহেতু নিজেদের ভুল বুঝতে পেরেছো, তাই আমিও ক্ষমা করে দিলাম। তুই অনেক ভালো রে বোন, চল এবার বনে ফিরে যাই। বনে গিয়ে আমরা তোর মতো বনের সকলের কাছে ক্ষমা চাইবো। যেই বলে সেই কাজ, কাকুলি কনক বনে এসে বনের সকলের কাছে ক্ষমা চায় আর সবাই ক্ষমা করে দেয়। এরপর থেকে ওরা বেশ সুখেই দিন কাটাতে থাকে। বুঝলে বন্ধুরা, বেশি দুষ্টুমি করতে নেই, দুষ্টুমি করলে বিপদে পড়তে হয়, তাই আমরা দুষ্টুমি করব না। টুনি, ও টুনি, আমি বাজারে যাচ্ছি গো। এটা আবার কি? ওই একটু চিড়ে ভাজলাম, বিকেলের আড্ডাতে হয়ে যাবে, আর অল্প একটু তোমায় দিলাম। দারুন দারুন, দাও দাও। তোমার এই প্রতিদিনের পাখিদের সাথে আড্ডার জন্য আমার কিন্তু খুব লাভ হচ্ছে। কি করি বলো, বনের মেয়ে বউরা আবার মায়ের গল্প শুনতে আসে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এবার তবে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি সাবধানে যাও। টনি ও টোনা সুন্দরপুর নামে বনে থাকতো। তাদের পরিবার ছিল খুব হাসি খুশি। টনি বনের মেয়ে বউ পাখিদের বসে গল্প শোনাতো, আর অন্যদিকে কালু ও কাকুলির ছিল অনেক বড় বাড়ি এবং অনেক টাকা, কিন্তু কালুর পরিবারে সুখ ছিল না, আর অন্যরা হাসি খুশি থাকবে এটা কাকুলির সহ্য হতো না। এমনই একদিন, সত্যি রে, আজকের গল্পটা কিন্তু খুব মজার ছিল, তাই না? আর চিড়ে ভাজাটাও দারুণ ছিল রে টনি। এদের খিলখিল হাসি দেখে না গা জ্বলে যায়। আরে কাকুলি দিদি, ওখানে দাঁড়িয়ে কেন? ভিতরে এসো। না রে টনি, আসলে আমার তো দোতলা পাকা বাড়িতে থাকার অভ্যাস, তাই না এখানে যেন কেমন দম বন্ধ লাগছে। ও আচ্ছা আচ্ছা। তা তোরা তো সবাই আমার বাড়িতেও আসতে পারিস, বড় ঘর আমার, কোনো অসুবিধাই নেই। না গো কাকুলি দিদি, সবকিছু একদিকে, আর টুনির গল্প আর হাতের মুখরোচক খাবার অন্যদিকে। ঠিক বলেছ গো সুখী দিদি, একদম ঠিক। দেখবো এই আটটা কতদিন চলে, আমিও দেখবো। এসব শহরের শাড়ি গহনা দেখলে না ওদের চোখ একেবারে কপালে উঠে যাবে। যাক, সবাইকে বড় আজ আমি আমার বাড়িতে আসতে বলি। এরপর কাকুলি কলসি নিয়ে আবার পুকুর ঘাটে যায়, আর সেখানে গিয়ে সুখী ও টিয়ের সাথে দেখা হয়। সুখী ও টিয়ে তাদের নিজেদের কাজ করছিল, আর তখনই সুখী বলে, বাবা, চুড়ি চোরা কি সুন্দর দেখতে গো দিদি, নতুন বুঝি? হ্যাঁ রে, কাল আমার বর্ণা আমার জন্য এক গাদা শাড়ি গহনা সব কিনে এনেছে। তোরা আয় না আজকে আমার বাড়িতে, সব দেখে যাস। আচ্ছা বেশ, ঠিক আছে যাব। এরপর যে যার বাড়িতে চলে যায়, আর দুপুর থেকে সন্ধ্যা হয়ে যায়। অন্যদিকে টুনি বাড়ির বাহিরে মন খারাপ করে বসে থাকে। কি গো, এভাবে বসে আছো যে? না গো, আজ আসলে কেউ আসেনি। ও আচ্ছা, হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তাই আসেনি। তাই ভাবছি, তাই হবে হয়তো। টোনা আর টুনি কথা বলতে বলতে রাত হয়ে যায়। আর অন্যদিকে কাকুলির বাড়িতে সুখী টিয়ে ময়ূরী সবাই মিলে কাকুলির শাড়ি গহনা দেখছিল। ও মা, দেখো দেখি, শাড়ি দেখতে দেখতে কত দেরি হয়ে গেল। হ্যাঁ তাই তো, এবার তাহলে আমরা উঠি। হ্যাঁ আচ্ছা রে, এরকম সব জিনিস এই বনে আর কারুর বাড়িতে দেখতে পাবে না। এই কাকুলি দিদির অহংকারী স্বভাবটা আর গেল না। আজকে তো টুনি নিশ্চয়ই একা একা বসে অপেক্ষা করছে। এরপর যে যার বাড়িতে চলে যায়।
আর পরের দিন সকালে টুনি মন খারাপ করে বসেছিল আর সেখানে সুখী দিয়ে ময়ূরী আসে। ও মা, তোমরা এসেছো, কিন্তু গতকাল এলে না কেন? আর বলিস না রে, কাকুলি দিদির বাড়িতে গিয়েছিলাম কাকুলি দিদির শাড়ি গহনা সব দেখতে। ও আচ্ছা, যাকে তোমরা বসো, আজ কিন্তু কিচ্ছু বানাইনি, কালকে পায়েস বানাবো, কেমন? বাহ, পায়েস দারুণ হবে রে। ও এই ব্যাপার, যাই মাকে জানিয়ে আসি। এরপর কনক বাড়ি গিয়ে হাঁপাতে হাঁপাতে কাকুলিকে বলে, মা, ও মা, ওই টুনি মাসের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম আমি, দেখলাম বনের পাড়াপড়শিরা আবারও টুনি মাসের বাড়িতে গেছে গল্প করতে। কাল নাকি শুনলাম পায়েস রেঁধে খাওয়াবে সবাইকে টুনি মাসি। আচ্ছা দাঁড়া, ওর পায়েস খাওয়ানো বের করছি। এই কনক, তুই একটা কাজ কর তো। কি গো মা, বলো, আমি সব করতে পারবো। শোন, কয়েকটা লেবু নিয়ে আয়, কালকে সুযোগ বুঝে পায়েসের দুধে লেবু দিয়ে দিবি, ব্যাস তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে মা, আমি পারবো। এরপর টুনি পায়েস বানানোর জন্য রান্নাঘরে দুধ রাখে আর কনক এসে দুধে লেবুর রস মিশিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে টুনি চলে আসে। এ মা, এ কি করে হলো? দুধটা কাটলো কি করে? এবার আমি পায়েস বাড়াবো কি করে? ধুর। এরপর টুনি সেই দুধগুলো দিয়ে ছানার পকোড়া বানায় আর বিকেল বেলা যখন সবাই গল্প করতে আসে তখন টুনি সবাইকে খেতে দেয়। ও মা, এটা কি রে টুনি? ছানার পাকোড়া, খেয়ে দেখো। দারুণ হয়েছে রে টুনি। সবাই মিলে ছানার পকোড়া খাচ্ছিল আর গল্প করছিল। অন্যদিকে কাকুলিও কনক আড়াল থেকে দেখে বলতে থাকে, এ বাবা, যা, কিছুই তো হলো না মা। ধুর ধুর, তবে আমিও ছাড়বো না। এরপর কাকুলি বাড়িতে চলে যায় আর টুনির ক্ষতি করার জন্য বুদ্ধি করতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। আর একদিন কাকুলি টুনির বাড়িতে আসে। টুনি, একটা বিশেষ দরকারে এলাম রে। এই দামি পুতুলটার মতো হুবহু একটা পুতুল টোনাকে বানিয়ে দিতে হবে, বুঝেছিস? মোটা টাকা মজুরিও দিব। বাহ, কি সুন্দর দেখতে পুতুলটা, কি চমৎকার পাথরের কাজ। আচ্ছা ঠিক আছে গো কাকুলি দিদি, আমি টোনাকে জানিয়ে দিব, কেমন? বেশ, সাবধানে রেখো, এটা কিন্তু খুব দামি। আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি। এরপর কাকুলি চলে যায় আর অন্যদিকে সন্ধ্যা থেকে রাত হয়ে যায়। আর রাতে টুনি টোনাকে সেই পুতুলের কথা বলে। জানো টোনা, কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও, তোমায় দেখাচ্ছি। আরে, এটা আবার কার? আরে, কাকুলি দিদি আজ এসেছিল, বলল তোমাকে হুবহু এমন একটা চিনেমাটির পুতুল বানিয়ে দিতে হবে, ভালো মজুরি দিতে চেয়েছে। কাকুলি দিদি, ব্যাপারটা তো মোটেও সুবিধা লাগছে না। এরপর তারা কথা শেষ করে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। এদিকে রাত শেষ হয়ে সকাল হয়। আর অন্যদিকে কাকুলি তার বাড়ির বাইরে বসে কান্না করছিল। কে কোথায় আছো গো? আমার সর্বনাশ হয়ে গেল গো। আমার স্বাদের দামি পাথর বসানো পুতুল চুরি হয়ে গেছে। কাকুলির কান্না শুনে সেখানে টিয়ে ময়ূরী সবাই চলে আসে আর সুখী বলে, সে কি, কে চুরি করলো? কে আবার? ওই টুনি মাসি। না না, বিনা প্রমাণে এসব কথা বলা ঠিক নয় কনক। প্রমাণ চাও? বেশ, চলো, টুনিদের বাড়িতে প্রমাণ পেয়ে যাবে। আচ্ছা বেশ, তাই চলো। টুনি, এই টুনি, ওটা কোথায় লুকিয়ে রেখেছিস? কি লুকিয়ে রেখেছি গো কাকুলি দিদি? এমন ভান করছিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না, তাই না? বলি, কোথায় রেখেছিস আমার দামি পুতুলখানা? হ্যাঁ, তুমি তো কাল নিজে আমাকে পুতুলখানা দিয়ে গেলে, এখন আবার এসব কি বলছো? ও মা গো, কি মিথ্যে কথা, কি মিথ্যে কথা। আচ্ছা বেশ, আমি তোমার পুতুল এক্ষুনি তোমাকে দিয়ে দিচ্ছি। এ কি? আরে, পুতুলটা কোথায় গেল? কাকুলি দিদি, আমি না পুতুলটা ঘরে কোথাও খুঁজে পাচ্ছি না। কি দেখলে তো সবাই? হায় হায়,
এতক্ষণে হয়তো পুতুলটা টোনা বেচেও দিয়েছে। কি বাজে কথা বলছো গো কাকুলি দিদি, মোটেও এমনটা নয়। আমি মোড়লের কাছে যাব, আমার পুতুল চোরের বিচার উনি করতে পারবেন। এরপর কাকুলি ও বনের সবাই মোড়লের কাছে যায়, আর মোড়ল টোনা ও টুনিকে ডাকে। বলো কাকুলি, পুরো ঘটনাটা বলো। আমার স্বাদের দামি পুতুলটা টুনি চুরি করেছে মোড়ল বাবু। না না, আমি পুতুলটা চুরি করিনি। কাল কাকুলি দিদি আমাকে বাড়ি বয়ে এসে পুতুলটা দিয়ে গেছে আর বলেছে যেন হুবহু এমন একটা পুতুল বানিয়ে দেই। আবার মিথ্যে কথা? টুনি, তোর কথা অনুযায়ী কাকুলি কখন তোকে পুতুল দিতে গিয়েছিল? গতকাল সকালে। কি রঙের শাড়ি পরিয়েছিল মনে আছে? দাঁড়াও কাকুলি দিদি, ফাঁসাতে চাও না? এবার দেখো তোমার চালে তোমাকে ফাঁসাবো। আগে শাড়িটা এত পুরনো আর ময়লা ছিল যে ঠিক বুঝতে পারিনি, বোধহয় ওই সবুজ। কি? গায়ে গহনা কি ছিল? কিছু না, শুধু দুটোই কাচের চুড়ি ছিল। কি বললি? আমি ময়লা শাড়ি আর কাচের চুড়ি পরে গিয়েছিলাম? মিথ্যে কথা! আমার নতুন দামি শাড়ি আর সোনার গহনা পরে গিয়েছিলাম তোর বাড়িতে পুতুল দিতে। এ কি? এসব কি বলছিস তুই? আমি জানতাম যে কাকুলি দিদি আমাকে ফাঁসাতে চাইছে। ছি 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 কাকুলি, তুই শুধু হিংসার জন্য টুনিকে চোর বলে বিপদে ফেলতে চেয়েছিলি। হে বাবা, এজন্যই তো বোধহয় বলে ইট ছুড়লে পাটকেলটি খেতে হয়। দেখলে তো বন্ধুরা, বেশি অহংকার করতে নেই।